আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার, পর্ব ৩৮। লেখিকা ডায়না ইমরোজ লাকি। আরিফ দ্বিমত পোষণ করল। বল, কুদ্দুস এ বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছে। তাছাড়া আব্বা ওকে ভীষণ ভালোবাসেন, আপন ভাবেন। আব্বা কুদ্দুস ব্যতীত কারো সেবা নেন না। তাই আমি তোদের সাথে সহমত পোষণ করতে পারলাম না, আর এটা আমি হতেও দেব না। রায়ান বলল, ও আমারও মন সায় দিচ্ছে না। শায়েম, তুই ওই একচোখা ঝন্টুকে বলে অন্য কারো খোঁজ করতে বলিস, যারা আমাদের থেকে দূরে থাকে। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে দূরের কাউকে পাচ্ছি না, আমাদের আশেপাশের কাউকেই বেছে নিতে হবে, তখন? এমনটি যখন হবে তখন ভেবে দেখব। এই নিয়ে আর কথা বাড়াতে চাই না। আপাতত ঝন্টুকে কাউকে খুঁজে আনতে বলবো। শায়েম কর্কশ শব্দে বলল, ভাই গদাধর পণ্ডিত এর কথা মনে আছে? ঘোর বিপদ আসতে চলেছে, তাই আমাদের কিন্তু পূর্বের নিয়ম মেনেই চলতে হবে। কোনো ভুল করলে চলবে না। বললাম তো, এই নিয়ে পরে কথা বলবো। আর আমার সব মনে আছে। কি বল রায়ান? আজ ৮ম দিনে পড়েছে, সুফিয়ান ফিরেনি। সুফিয়ান না থাকায় পুরো আলিমগড়টা জ্যান্ত হয়ে আছে বলে ফারদিনার মনে হচ্ছে। ধীরে ধীরে গ্রামটি মানবশূন্য হয়ে যাচ্ছে। সেটি থেকে এক ধরনের নিস্তব্ধা। সুফিয়ান না থাকায় তার মনে হচ্ছে পুরো গ্রাম নয়, দুনিয়াটাই নিস্তব্ধ। গতকাল আদিব অনেকবার জানতে চেয়েছে ফারদিনা কাউকে ভালোবাসে কিনা। ফারদিনা তখন সাহস করে বলেই দিয়েছে, আমি সুফিয়ানকে ভালোবাসি। ফারদিনা ভেবেছে সুফিয়ান এর কথা শুনে আদিব উত্তেজিত হয়ে রেগে যাবে, তার উপর প্রচণ্ড চেঁচামেচি করবে। কিন্তু এমন কিছুই হয়নি। আদিব ফারদিনার মুখে এমনটি শোনার পর বেশ কিছুক্ষণ চুপ করে থেকেছিল। এরপর ফারদিনা জিজ্ঞেস করেছিল, ভাইজা চুপ করে কেন আছো? আমি কি ভুল কাউকে আমার জীবনের জন্য বেছে নিয়েছি? আদিব স্বাভাবিকভাবে হেসে বলেছিল, তোর পছন্দ কখনো ভুল হতে পারে না। আমি সুফিয়ান এবং আব্বার সাথে কথা বলব। ফারদিনা আনন্দে আত্মহারা হয়ে আদিবকে জড়িয়ে ধরেছিল। ফারদিনা হাঁটতে হাঁটতে ভাবছে সুফিয়ান এর কথা। তার পাশে ঝিলমিল। তারা যাচ্ছে সুফিয়ান এর বাড়ি। যদি কোনোভাবে জানা যায় সুফিয়ান কোথায় গেছে, তাহলে ফারদিনাও সেখানে যাবে। গতকাল রাতে তারা দুজন মিলে নিশ্চিত করেছে। আজ রশিদকে ভুলিয়ে ভালিয়ে ঘরের বাইরে বের হয়েছে ফারদিনা। কথায় আছে, মন থেকে চাইলে আর চেষ্টা করলে সব সম্ভব। আজ ফারদিনা ঘর থেকে বের হতে পেরে এটাই ভাবছে। সে পেরেছে ঘর থেকে বের হতে, অতএব কেউ চাইলেই যা কিছু করতে পারে। কিন্তু তা সবসময় সফল হয় না বলেও স্বীকার করছে। সরু পথের দুধারে ধানের ক্ষেত। ধান পেকে হলদে ভাব এসেছে। ধান ক্ষেতের মধ্যে কাকতাড়ুয়া। ফারদিনা কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। হঠাৎ তার ঠোঁটের ফাঁকে হাসি আসার রহস্য বুঝতে পারল না। ভেতরে জমা একরাশ কষ্ট আর ব্যথা। গতকাল ৭ দিন পেরিয়ে আজ ৮ দিন সুফিয়ানকে সে দেখছে না। কোথায় যেতে পারে তা নিয়ে দিনরাত ভাবছে, কোনো বিপদ হল কিনা ভাবছে। যেতে যেতে দেখল দূর থেকে এক লোক ফারদিনার দিকেই কালো চাদরের আড়াল থেকে তাকিয়ে আছে। ফারদিনা সরাসরি না তাকিয়ে আড়াআড়ি ভাবে দেখল। হ্যাঁ, সে নিশ্চিত তাকেই দেখছে। ফারদিনা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। ঝিলমিলকে বলল, দেখ, ওই লোকটা আমাদের দিকেই দেখছে। ঝিলমিল ফারদিনার ইশারা অনুযায়ী তাকাল। এক বৃদ্ধা লোক আতঙ্ক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ফারদিনার দিকেই। ঝিলমিল লোকটিকে ভালো করে দেখে বলল, উনি তো মজিদ মিয়া। মজিদ মিয়াটা আবার কে? উনি সেই যার খাজনা বরাবরই বকেয়া থাকে। ওনার মাথায় সমস্যা আছে, লোকে কয়। তুই চল, তোর কাজ সার। সর্দার দেরি হইলে বকবেন। ফারদিনা ঝিলমিল এর কথা অনুযায়ী মজিদ মিয়ার বিষয় অগ্রাহ্য করে সুফিয়ান এর বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়ি ফাঁকা। উঠোনে কিছু খড় পড়ে আছে। রাঙার খাদ্য। সুফিয়ান এর ঘরটি তালাবদ্ধ। ফারদিনা বলল, চল তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করি। যদি কিছু পাই। কারো অনুমতি ছাড়া তার ঘরে যাওন উচিত না। আর সেইখানে তুই তালা ভাইঙ্গা ঠুকবি না। বাপু, আমি পারুম না। নাটক কম কর মুচমুচি। যা বলছি তাই কর, যা ভারী কিছু একটা নিয়ে আয়। ঝিলমিল বাধ্য হল। কোমরে হাত দিয়ে ফারদিনার দিকে তাকাল। সে ঠোঁট চোখ এক করে বোঝাল, যা বলেছি দয়া করে কর। ঝিলমিল চারপাশে ভারী কিছু খোঁজার দৃষ্টিতে তাকালে একটা ইটের খণ্ড পেল। সেটি দিয়ে তালার উপর আঘাত করতে লাগল।
কিন্তু তালা খুলছে না। ঝিলমিল কিছুক্ষণ চেষ্টা করার পর ফারদিনা নীল ইটের খন্টি। সে তালা ভাঙতে শুরু করতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসল। ঘরে ঠুকে লাভ নাই। সুফিয়ান এর কোনো জিনিস ঘরে নাই। সে আর ফিরব নাগি বলে রহস্যময় এক হাসি দিল। হাসির শব্দে ফারদিনা বিরক্ত হয়ে পেছন ঘুরে তাকাল। লোকটি মজিদ মিয়া। আপনি কিভাবে জানলেন? আমি সব জানি। সে আর ফিরব নাগে। ফারদিনার হাত থেকে ইটের খন্তি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলল। হঠাৎ যেন তার শির দ্বারা সোজা হয়ে গেল। ঝিলমিল বলল, আমি তোরে আগেই কইছিলাম সুফিয়ান আর ফিরব না। হইল তো অহন। আর তার অপেক্ষায় থাইকা লাভ নাই। ফারদিনা মজিদ মিয়ার সম্মুখীন হল। নির্বিকার কণ্ঠে বলল, আপনি জানেন সুফিয়ান কোথায় গেছে? জানি, কিন্তু কমু না বলে আবার হাসল মজিদ মিয়া। ফারদিনা অনুরোধমূলক কণ্ঠে বলল, দয়া করে বলুন, আমি জানতে চাই সে কোথায়। যদি সে আমার সাথে প্রতারণা করেই থাকে তবে তার কাছে আমি জানতে চাইব আমাকে মিথ্যা আশা দেওয়ার কারণ কি ছিল। আমি তাকে একটাবার জিজ্ঞেস করতে চাই। বলুন দয়া করে কি? ফারদিনার ভেজা কণ্ঠে মজিদ মিয়ার মন শীতল হল। সে ফিসফিসিয়ে বলল, আমি বলমু, কিন্তু আমার কথা কাউরে কইতে পারবা না। আচ্ছা, কাউকে বলব না গি। সুফিয়ান গেছে তার গ্রাম সিন্ধুতলিতে গু। কোন পথ থেকে আমরা যেতে পারি? নদীপথে যাওন যায়, নদীপথ ছাড়াও যাওন যায় বলে মজিদ মিয়া চলে যায়। পাগলের মতো আচরণ করছিল সে। ফারদিনা ঝিলমিলকে বল, চল, আজকেই আমরা সিন্ধুতলি গ্রামে যাব। সুফিয়ান আসলে কি কাজে এখানে এসেছে, আমাকে কেন মিথ্যা বলেছে, এর শেষ দেখতেই হবে। ঝিলমিল রাজি হল না। বলল, আমরা দুইজন মেয়ে হইজা এত দূরের পথে কেমনে যামু, বিপদ হইতে পারে। কিছু হবে না। তুই যদি সত্যিই আমাকে বন্ধু ভেবে থাকিস তবে আজ এবং এক্ষুনি চল। ঝিলমিল ভাবছে। কঠিন ভাবনা। ওর চাহনি বলে দিচ্ছে ও মোটেই যেতে রাজি নয়। কিন্তু ফারদিনার জন্য যেতেই হবে। বল, আচ্ছা চলো, কিন্তু শুধু আমরা দুইজন না, সাথে আজমাত্রে লিয়া লই। তোর ভাইয়েরা কোনো ঝামেলা করলে সব দোষ ওর ঘাড়ে চাপামু। যা করার তাড়াতাড়ি চলু। দুপুরের রোদ এখন একটু নরম হয়ে এসেছে। আকাশ জুড়ে হালকা ছায়া, মেঘ নয়, যেন সোনালি ধুলোর মতো উষ্ণ আলো। নদীর ঘাটে নৌকাটা আগে থেকেই বাঁধা ছিল। একটিই নৌকা, কাঠের শরীরে যুগের ছাপ, তবুও শক্তপোক্ত। ফারদিনা সবার আগে এসে পাটাতনের উপর দাঁড়িয়ে নদীর দিকে তাকাল। অথি জলের বুক জুড়ে ক্ষীণ ঢেউ, দূরে দুটি শাপলা ভাসছে। নীরব, স্থির। মনে হলো এ জল যেন সব জানে সুফিয়ান কোথায় আছে, কোনো বাতাসে তার নাম ভেসে এসেছে। আজমাত উঠল কিছুটা তাড়াহুড়ো করে, হাতে ছোট্ট ব্যাগ। চলো, সময় নষ্ট করা ঠিক হবে না। তার গলায় উদ্বেগ স্পষ্ট। ঝিলমিল পিছন থেকে নৌকায় উঠতে উঠতে বলল, সিন্ধুতলি গ্রামে নদীর ওই পার দিয়া গেলে পথ ছোট, কিন্তু জলের স্রোত আইজ একটু বেশি। সাবধানে যাও মাঝি গি। নৌকাওয়ালা রামুটে হাসি হেসে দাঁড়িয়েছিল। ভয় পাইজেন না, এই নদীর পথ আমার হাতের তালুর মতো চিনি গিয়ে। তার কথায় আশ্বাস পেলেও ফারদিনার বুকের ভয় কমল না। মনে হচ্ছিল নদীর প্রতিটি ঢেউ যেন তাকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সুফিয়ান সত্যিই ওদিকে আছে তো? নৌকা ছাড়তেই কাঠের গা ঘেঁষে জলের শব্দ উঠল চড় চড় করে। প্রথমে ধীরে ধীরে চল নৌকা, তারপর বাতাসের তালে গতি বাড়ল। নদীর দুই ধারের দৃশ্য চোখের সামনে পাল্টাতে লাগল। কচু ক্ষেতের মাথায় ঝুলে থাকা সাদা বক, দূরে নিস্তরঙ্গ বাঁশঝাড়, কোথাও মাঝে মধ্যে ধোয়া উঠছে কোনো মাটির চুলা থেকে। পথটুকু কত সাধারণ, অথচ আজ যেন অচেনা, অদ্ভুত ভারী লাগছে ফারদিনার কাছে। ফারদিনা চোখ বুজে অনুভব করল নদীর ঢেউ, জল, কাদামাটি আর দূরের গাছের ভেজা সুবাস। মনে পড়ল সুফিয়ানের পাশে বসা দিনগুলো, তার হাসি। আবার নদীর মতোই বয়ে এল এক চাপা আতঙ্ক। এতদিনে সে ফিরল না কেন? ফারদিনার চোখে জল। ঝিলমিল আলতো করে তার কাঁধে হাত রাখল। কিছু হইবে না ফারদিনা, সিন্ধুতলির মানুষ ভালো। শুনছিলাম, যদি ওইখানেই থাকে কেউ না কেউ নিশ্চয়ই দেখছে। তার খোঁজ পামুগু। আজমা তো বলল আমরা তাকে খুঁজে পাবু। ঝিলমিল বলল, গ্রামটা অনেকটা দূরে, আজ এমনিতেও ফেরা হইবে বইলা মনে হয় না। না, জানি সর্দার আমগোনা পাইয়া কি করে। নৌকা তখন নদীর মাঝ বরাবর পৌঁছে গেছে। স্রোত আরও চঞ্চল, ঢেউ একটু বড়। নৌকাওয়ালা দা পেতে দিক সামলাচ্ছে।
আকাশে জোড়া চিল ঘুরছে, তাদের ডানার ছায়া কখনো জলের গা ছুঁয়ে যাচ্ছে। দূরে পশ্চিম দিগন্তে আলোর রং বদলাতে শুরু করেছে। হলুদ থেকে সোনালি, তারপর কমলা। কুয়াশা নেমে যাবে। যাত্রাপথে সবাই চুপচাপ। শুধু বাতাসের শো শো শব্দ আর দা এর তাল ঠোকাঠুকি। তবুও নৌকার নীরবতা যেন এক ধরনের প্রতিজ্ঞার মতো। যাই হোক, যাই সামনে অপেক্ষা করে থাকুক, আজ তারা থামবে না। ফারদিনা থামবে না, অন্যরা যা করুক। দীর্ঘ সময়ের পর তারা সিন্ধুতলি গ্রামের সন্ধান পেল যেন। দূর থেকে সিন্ধুতলি গ্রামের প্রথম চারাগাছের রেখা যখন দিগন্তে ফুটে উঠল, ফারদিনার বুকটা হঠাৎ ধুকধুক করে উঠল। অজানা গ্রামের দিকে ভেসে যাওয়া এই পথ। হয়তো ঠিক এই নদীপথই তাকে সুফিয়ানের কাছে নিয়ে যাবে। নৌকা এগিয়ে চল, স্রোতের বুক চিরে। আশা আর শঙ্কা দুটোকে সঙ্গী করে। ফারদিনা মাঝিকে জিজ্ঞেস করল, ই মাঝি, ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে, ওটাই বুঝি সিন্ধুতলি? হু, তবে আমাদের ঘুইরা যাইতে হইব। আরও কিছুক্ষণ সময় লাগব। কিন্তু আপনারা এই গ্রামে কেন আইছেন? এই গ্রামে তো কেউ আহে না। ফারদিনা কোনো জবাব দিল না। সে নিজেই সিন্ধুতলি গ্রাম সম্পর্কে কিছু জানে না। শুধু অজানা এক বার্তার জন্য অচেনা পথ পাড়ি দেয়া। অতঃপর তারা পৌঁছে যায় সিন্ধুতলি গ্রামে। ফারদিনা নৌকা থেকে আগে আগে নামল। নামতে গিয়ে শাড়ির আঁচলটা নৌকার দাঁড় এর সাথে বেঁধে গেল। ফারদিনা দাঁড়িয়ে যায়। আজমাত আঁচলটা বাধা থেকে সরিয়ে দিল। এরপর সে নামল। ঝিলমিল বলল, কোথাও যাওয়ার আগে পেছন থেকে বাধা পড়লে অমঙ্গল হয় কি? আজমাত বলল, তোমরা এসব কোথায় পাও? আমি এসবে বিশ্বাস করি না, বলে মাঝিকে ওনার পাওনা বুঝিয়ে দিল। তারা হাঁটা শুরু করল। এই পথ সবুজ শ্যামলের পথ নয়। মনে হচ্ছে মরুভূমির দেশ। চারদিকে উঁচু উঁচু ইট রঙের পাহাড়। সবুজের কোনো দেখা নেই। পথে শুধু বালি। বালিতে অশ্বের পায়ের ছাপ। একাধিক অশ্বের পায়ের ছাপ। বেশ কিছু দূরে ঢাল দেখা যাচ্ছে। ঢাল পেরিয়ে গেলে সবুজের দেখা মিলবে বলে তারা ধারণা করল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে ধরণীতে। ফারদিনার পা ব্যথা হয়ে গেল। তবুও থামছে না। অন্যদিকে সে তার গ্রাম ছেড়ে দূর গ্রামে চলে এসেছে সুফিয়ানকে খুঁজতে। জানতে পারলে তার ভাইয়েরা হয়তো তাকে এলোপাথারি ছুরির আঘাতে মেরে ফেলবে। সে নিশ্চিত। কিন্তু তার এই মুহূর্তে উদ্দেশ্য একটাই, সুফিয়ানকে খুঁজে বের করা। কিছু দূরে গিয়ে চোখে পড়ল লণ্ঠনের আলো। মশালের আলো। কুড়েঘর থেকে শুরু করে অনেক ঘর। ঘরগুলো ছাড়িয়ে একটা জমিদার বাড়ি। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে বাড়িটিতে কোনো অনুষ্ঠান হচ্ছে। গ্রামবাসীরা কাউকে দেখার জন্য ভিড় করে রেখেছে। সেরকম কিছু শব্দ ভেসে আসছে, শুনছি অনেক রূপসী। একটাবার দেখতে পারি কিনা দেখি। আশপাশের ভিড় থেকে শব্দগুলো ভেসে আসছে। আজমাত বল, চলো আমরাও দেখার চেষ্টা করি। এরপর তারা ভিড় অতিক্রম করে জমিদার বাড়ির মূল ফটকের সামনে একটু জায়গা পেয়েছে উকি মেরে দেখার জন্য। ফারদিনা দুজন অনুচারীর ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। বাড়িটির জমজমাট আয়োজন এর ভিড়ে একজন উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন যুবক বেরিয়ে এল। যুবকটি চোখে পড়ার মতো তার রাজকীয় সাজ নিয়ে উপস্থিত হল সবার সামনে। পরনে তার পান্নাসবুজ রঙের মুলবেরি সিল্কের লম্বা আঙ্গরখা, যার গলা ও কিনার জুড়ে সোনালি জড়ি আর সূক্ষ্ম কারুকাজ ঝলমল করছে। আঙ্গরখার নিচে পরা দুধসাদা সিল্কের চুড়িদার পায়ের সাথে নিখুঁতভাবে মিশে গিয়ে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। ডান কাঁধে রয়েছে একই রঙের দোপাট্টা, যার সোনালি বর্ডার আলো পড়ে চিকচিক করে উঠেছে। মাথায় বাঁধা গেরুয়া পাগড়ির সামনে ছোট্ট রত্নখচিত পিন, লাল পাথরের সেই ঝিলিক তার সৌরভ ছড়ানো উপস্থিতিকে আরও রাজকীয় করে তুল। গলায় মুক্ত ও পান্নার মিশ্রণে তৈরি ভারী রাজমালা, হাতে সোনার খোদাই করা বালা আর আঙুলে বড় সবুজ পাথরের আংটি তার আভিজাত্যেরই পরিচয় দিচ্ছে যেন। পায়ে নাগরা জুতো, যার সোনালি নকশা উৎসবের আলো ঝিকমিক করছে। পুরো সাজে সে যেন জমিদারি ঐশ্বর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এত ভিডিও যাকে একবার দেখলে দ্বিতীয়বার আর কেউ চোখ ফেরাতে চাইছে না। ফারদিনা যুবকটির মুখটি পরিষ্কারভাবে দেখার আগেই একজন অনুচারী এসে তার ফাঁকা জায়গাটা দখল করে নিল। একজনের ধাক্কায় ফারদিনা সরে গেল এক পাশে। আজমাত তাকে হাত ধরে আগের জায়গায় নিয়ে আসল। এরপর কোনোভাবে উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করতেই যুবকটিকে দেখতে পেল। তাদের সামনে রাজকীয়ভাবে উপস্থিত সুফিয়ান। সুফিয়ান ধীর পায়ে সামনে আসার পর তার সামনে দাসীদের ভিড় থেকে বেরিয়ে এল এক সুন্দরী নারী, যার সৌন্দর্যে যেন গোটা বাড়িটি ঝলমলিয়ে উঠছে। তার আচরণে প্রকাশ পায় সেও একজন জমিদার কন্যা।
সুফিয়ান তার দিকে হাত বাড়িয়ে দিলে সেও তার হাতে হাত রেখে বলল, এতদিন পর তোমার আসার সময় হল বুঝি? পাশ থেকে একজন বলল, হয়তো তার উদ্দেশ্য সফল। সুফিয়ান রাখাল নয়, একজন জমিদার। সত্যটা চোখের সামনে উদ্ঘাটিত হওয়ার ঠিক সেই মুহূর্তে ফারদিনার শরীরটা থমকে যায়। তার দুটি চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল, যেন অচেনা কাউকে প্রথমবার দেখছে। চোখের মণি কেঁপে ওঠে দপদপ করে। দৃষ্টিটা ধীরে ধীরে নিস্পন্দ আর কঠিন হয়ে গেল। চোখের পলকের ফাঁকে জমে ওঠা আর্দ্রতা প্রথমে বাষ্পের মতো, পরে চিকচিক জলের দাগে পরিণত হল। সে চোখ সরাতে চাইল, কিন্তু পারছে না। চাহনি যেন আটকে যাচ্ছে অবিশ্বাসের গিটে। ঠোঁট দুটো কেঁপে উঠছে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ঠোঁটের কোণে এক অদ্ভুত শক্ত হয়ে থাকা দাগ, যেখানে রাগ, ব্যথা আর হতভম্বতা একসঙ্গে মিলেমিশে জমাট বাঁধছে। ফারদিনার বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। শ্বাস ভারী হয়ে আসছে। মনে হয় যেন বুকের ভেতরটা কেউ মুঠি করে চেপে ধরেছে। হৃদযন্ত্রের প্রতিটি ধকধক স্পষ্ট অনুভব করতে পারছে সে। একটা ধাক্কা, তারপর আরও এক ধাক্কা। সবটাই তীব্র আঘাতের মতো লাগছে। দুটো হাত অজান্তেই মুঠো হয়ে যায়, পাতলা আঙুলগুলো কাঁপতে থাকে ক্ষুদ্র কম্পনে। খেয়াল করলে দেখা যাবে তার কাঁধ সামান্য ঝুঁকে গেছে, যেন ভিতরকার আঘাতটাকে সামলে রাখার চেষ্টা করছে। ফারদিনা আর চোখের জল জোট করে আটকে রাখতে পারল না। জল বেয়ে গাল ভিজে গলায় নেমে গেছে। মনের ভেতরে তখন গভীর এক ঝড়। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা, নিজেকে বোকা ভাবার তীব্র লজ্জা, আর হঠাৎ দূরত্ব তৈরি হওয়ার হিমশীতল শূন্যতা। তার মুখে কোনো চিৎকার নেই, রাগের উচ্ছ্বাসও নেই। কিন্তু চোখের নীরব কষ্টটাই সবচেয়ে ভয়ঙ্কর। সেই চোখে আছে এমন এক মলিন ব্যথা, যা শুধু ভুলে যাওয়া নয়, সুফিয়ান এর প্রতি গভীর বিশ্বাস ভেঙে যাওয়ার ব্যথা। সুফিয়ান তাকে ঠকিয়েছে। তাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। ঝিলমিল এবং আজমাত নিজেদের মধ্যে চোখের আলাপে আতঙ্ক প্রকাশ করে কথা বলল। তারাও রীতিমতো নির্বাক হয়ে গেল। ঝিলমিল ফারদিনাকে নিয়ে ভিড় থেকে বেরিয়ে নীরব শূন্য স্থানে চলে গেল। সেখানে শুধু বালু। বালুর উপর ফারদিনা বসে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল। তার কান্নার শব্দ আজ প্রকৃতি শুনছে। সুফিয়ান শুনছে না। ঝিলমিল সান্ত্বনা দিয়ে বলল, আগেই কইছিলাম তারে বিশ্বাস করিস না। আজ বুঝলি তো, যা হওয়ার হয়েছে। অহন কান্দিস না, চল ফিরা যাই। ফারদিনা শুধু কেঁদেই যাচ্ছে, কিছু বলছে না। আজমাত ফারদিনার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমিও সুফিয়ান এর আসল রূপ দেখে অবাক হয়ে যাচ্ছি। কিন্তু এখানে কি হচ্ছে কিছুই আমরা জানি না। দাঁড়াও, আমি একজনকে জিজ্ঞেস করছি। বলে দাঁড়াল। কাকে জিজ্ঞেস করবে ভেবে আশেপাশে তাকাতেই একজন বৃদ্ধা মহিলাকে পেল। এদিকেই আসছে। আজমাত তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা চাচি, এখানে কিসের উৎসব হচ্ছে? আজমাত ভুলে উৎসব বলে ফেলল অনুষ্ঠানকে। বৃদ্ধা কাপা কাপা গলায় বলল, উৎসব না, বিয়া হইতেছে। বিয়ার অনুষ্ঠান? মন্তব্য করতে ভুলো না। রহস্যর জাল উঠে যাচ্ছে ধীরে ধীরে।